এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে ওদিক থেকে? ভয়ে বড় সংক্রামক। এতক্ষণ পরে আমারও বুক টিপ টিপ না করে পারল না। কোনো এক পদ লোকের পায়ের শব্দ শুনবার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই পোড়া সমাধি বাড়িতে, এই ভীষণ দুর্যোগের রাত্রে এটা কি শুনতে পাচ্ছি আমরা? বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণভাবে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। আজকের গল্প নবাগঞ্জের সমাধি। হাওয়া বদলাতে গিয়েছিলাম হাজারিবাগে। হাওয়া নিশ্চয়ই বদলালো, কিন্তু মনটা বদলালো না। বাসা পেয়েছিলাম শহরের ভিতরে। সেখানে যদিও কিছু গাছপালা আছে, কিন্তু তাতে আর কি? সেই তো ধুলো ভরা রাজপথের পর রাজপথ, দুই ধারে বাড়ির পর বাড়ি, অফিস, আদালত, হাট, বাজার, পানের দোকান, মোটর বাস, রিক্সা, লোকের ভিড়, হট্টগোল। যেন কলকাতার ক্ষুদ্র সংস্করণ। কাজের খাতিরে সব করা যায়, কিন্তু শখ করে এক শহর ছেড়ে আরেক শহরে আসার মানে খুব একটা কিছু হয় না। বন্ধুবর বিপিনচন্দ্র হাজারিবাগের ভক্ত। এখানে আগেও বার দুয়েক ঢু মেরেছে সে। বললে, মা ভৌ, এখনই হাল ছাড়বার দরকার নেই ভায়া, বৈকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও। কেন গো, ধুলো ভক্ষণের জন্য? ওহো না। তবে তবে কিসের জন্য? সত্যিকারের হাজারিবাগ দেখবার জন্য হে। হ্যাঁ, মানে 10-12 মাইল হাঁটলে অনেক কিছু দেখতে পাওয়া যাবে জানি, কিন্তু আমি অতখানি কষ্ট স্বীকার করতে একেবারেই রাজি নই। আরে মাইল 3 হাঁটতে পারবে না? হ্যাঁ, সে তো পারবো, সে খুব পারবো। সে তো কলকাতায় এপাড়া ওপাড়া কতই এরকম যাতায়াত করছি। তবে প্রস্তুত হও, আমি ঠিক সময় আসব। বৈকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লাম। না, সে মিথ্যে বলেনি। মাইলখানেক অগ্রসর হওয়ার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হলো। তারপর যত এগোই ততই বেশি মুগ্ধ হয়ে যাই। আরও কিছু দূর পদচালনা করে দাঁড়িয়ে পড়ে বিপিন প্রশ্ন করল, এখন কেমন লাগছে হে? অপূর্ব ভাই, অপূর্ব, চমৎকার, অসাধারণ। অভিভূত না হয়ে কোনো উপায় নেই। দিকে দিকে নত প্রান্তর, তার উপর দিয়ে কোথায় হারিয়ে যায় বিহ্বল দৃষ্টি। মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ। কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতন দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়। অনাদৃত নীল আকাশের সমগ্রতা এসে যেন প্রবেশ করছে দুই নয়নের অন্তঃপুরে, যেন ছবির জগৎ। একখানা বড় পাথরের ওপর উঠে বসে পড়ে বললুম, হ্যাঁ, এই হচ্ছে সত্যিকারের হাজারিবাগ। আজকে অবশ্য প্রতিপদ, অন্ধকারে ভয় নেই। এইখানে কিছুক্ষণ বসে থাকলে কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা তো দেখা দিয়েছে। মানে? আবার কি বলছো তুমি এসব? এটা হচ্ছে আষাঢ় মাস। আকাশের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখলাম, আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ। বিপিন বলল, কালো মেঘ? ওর সাথী বোধহয় ঝড়।
কিন্তু মেঘ তো এখনো অনেক দূরে, আমাদের বাসাও তো আর পাশে নয়। আর একদিন এখানে এলে চলবে, আজ উঠে পড়ো। বিপিনের অনুমান ঠিক। খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লুম, প্রায় গোটা আকাশই তখন মেঘাচ্ছন্ন এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার একটানা চিৎকার। গায়ে পড়ল জলের কয়েকটা বড় বড় ফোঁটা। বাসা তখনও বেশ খানিকটা দূরে, কিন্তু বৃষ্টিকে বোধহয় ফাঁকি দিতে পারবো না। জলের ফোঁটা বেড়ে গেল। হঠাৎ মোড় ফিরে একটা গলির ভেতরে ঢুকে বিপিন ছুটতে ছুটতে বলল, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একটা প্রশস্ত জীর্ণ দ্বার পথের পর খানিকটা জলময় জমি। আলো আঁধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতকগুলো দোদুল্যমান বড় বড় গাছ এবং তাদেরই মাঝখানে সার গাঁথা খিলানওয়ালা বাড়ি, এবং তারই ওপরে রয়েছে মস্ত একটা সুডৌল গম্বুজ। ভাঙা সিঁড়ির ধাপ। একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠলুম। শুধালুম, কি এটা কোথায় নিয়ে আসলি গো? কোনো মসজিদ নাকি? এই শেষটাই আবার কোনো বিপদে পড়বো না তো? আরে ভয় নেই, ভয় নেই। এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন। কার সমাধি অবশ্য জানি না, কিন্তু এখানে কেউ থাকে না। কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যেটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলুম এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী। মলিন দেওয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনও এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশার চিহ্ন। প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপ ঝোঁক ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে যে এই সমাধি গড়ানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয়। দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুপ দেওয়া দরজা। মূল সমাধি কক্ষের ভিতরে যাবার পথ সেটা। চারিধারে বোধহয় জাফরি কাটা শ্বেত পাথরের পর্দা বা জানালা। পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা যেন কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে, যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেবার জন্য। কোনো কোনো পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়েছে। একটা পর্দার ছিদ্রের ওপরে টর্চ রেখে ভেতরে দৃষ্টি চালনা করলুম আমি। ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারলুম। মাঝারি আকারের ঘর, মাঝখানে কক্ষতরে একটি সমাধি বেদি, আর বাকি সবটা জুড়ে যেন শূন্যতা থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুঁড়ে কতগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিভছে, ঠিক যেন জোনাকি। পর্দার ছ্যাঁতার ভেতর দিয়ে কতগুলো জোনাকি কি ঘরের ভেতর গিয়ে ঢুকেছে। সেই মৃত্যুপুরীর অন্ধকারে জীবনের এই দীপ্তি যেন অস্বাভাবিক বলে মনে হয়। বাইরে আকাশ যেন বলছে এবার ভেঙে পড়ি। দিনান্তের শেষ আলোটুকু করছে নিবিড় তিমিরের কোলে আত্মসমর্পণ। থেকে থেকে যেন জেগে উঠছে কেবল লকলকে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিহ্বা, এবং সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানো যুদ্ধ ধ্রুপদ। হু হু ঝড়ে প্রচণ্ড তাড়নায় সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরনো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতন ছটফট করতে করতে কোলাহল করছে। সে এক ভয়াবহ কোলাহল, আর ঝরছে হুড়মুড় করে অবিশ্রান্ত জল। ঝমঝম ঝমঝম ঝমঝম। সৃষ্টি ভাসাতে চায় যেন প্রবল প্লাবনে। এমন বিষম বৃষ্টি আমি জীবনে দেখিনি। এ হচ্ছে একেবারে অভাবিত। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা যায় যায়, তবুও বৃষ্টি থামল না, তার জোরও কমল না। শব্দ শুনেই বুঝলাম নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটছে বন্যার প্রবাহ। বড় রাস্তা খুব কাছেই, কিন্তু সেখানে মানুষের একটুও সাড়া নেই, কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি। দুজনে 2 খিলানের মাঝখানকার দেওয়ালে ঠেসান দিয়ে বসেছি। তবু অনেকক্ষণ দমকা বাতাসের সঙ্গে বরফের মতন ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভেতরটা পর্যন্ত অসাড় করে দিচ্ছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললুম,
বিপিন, এমন করে আর কতক্ষণ কাটবে? কোনো সাড়া পেলাম না। বিপিন ঘুমিয়ে পড়ল নাকি? জোরে জোরে ডাকলুম, বিপিন, ও বিপিন। ও বলো। রাস্তা তো একেবারে নদী, বাড়ি যাবো কেমন করে? হুম, দেখছি। আরে বাবা, এইসব হুঁটু করে কি হবে? যা বলছি শুনছো? আমি এখন কিছুই শুনছি না, আমি এখন কেবল ভাবছি। ভাবছো? কি ভাবছো? এই জাফরিকাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন? এই নিয়ে আবার ভাবনা কিসের তোমার? এর তো সোজা উত্তর হচ্ছে যে বাইরের লোকের ঘরের ভেতরে তাকানো নিষেধ। বিপিন উত্তেজিত স্বরে বললে, এই কেন 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 নিষেধ? আর কেনই বা নিষেধ করছে? এ হচ্ছে পুরো সমাধি, এর তো কোনো মালিকও নেই, আর থাকলেও নিষেধ করবে কেন? ঘরের ভেতর আছে তো খালি একটা গোড়। ভারতের কত দেশে কত বড় বড় নবাব বাদশার গোড় দেখে এসেছি, কোথাও তো কেউ নিষেধ করেনি। আর এই বেওয়ারের সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন হে? আর একবার ভেবে দেখো, এই জাফরিকাটা পর্দাগুলো যখন বসানো হয়েছিল তখন কিন্তু নিষেধ ছিল না, কিন্তু এখন। আমি বাধা দিয়ে বললুম, আরে কি পাগলের মতন বকছো তুমি? এই না না, আমি পাগলের মতন বকছি না। তবে তুমি কি বলতে চাও? এর মধ্যে কোনো রহস্য আছে? রহস্য? কি রহস্য? অপার্থিব রহস্য। এই বিপিন, তুমি না আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। এই মোটেই নয়। তবে তোমার এই কথার মানে কি? মানে টানের কথা এখন রেখে দাও, কিন্তু এই মাত্র এখান দিয়ে কে যেন চলে গেল। কেউ চলে যায়নি, তুমি এরভাবে আমাকে ভয় দেখিও না তো। এই আলবাদ গিয়েছে, অন্ধকারে তুমি দেখতে পাওনি? তুমি দেখলে কেমন করে? আমিও দেখিনি, আমি পায়ের শব্দ শুনেছি। পায়ের শব্দ? তাহলে আমি শুনতে পেলাম না কেন? তুমি অন্যমনস্ক ছিলে হে। এই যাও তো, বাজে বকো না। বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের ওপর উপুর করে ধরলে। প্রায় 1 ইঞ্চি পুরু ধুলোর ওপরে রয়েছে একটা পদচিহ্ন। বিপিন বললে, এই দেখো দেখো একবার ভালো করে। আমি হেসে উঠে বললাম, দেখবো আবার কি? তুমি নিজেই তো বলছো যে এটা বেওয়ারিশ বাড়ি, বাইরের কত লোক এখানে আনাগোনা করে, কে তার হিসেব রাখে? আমরা আসবার আগেই ওই পদচিহ্ন যে এখানে ছিল সে বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। বিপিন মাথা নেড়ে বললে, না না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। এই দেখো, এই একটা একটা করে আরো কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে। সবকটা দাগই টাটকা। আর কোনো বিশেষত্ব লক্ষ্য করেছ কি? আমি বিরক্ত হয়ে বললুম, এই মাপ করো ভাই, আমি তোমার মতন পদচিহ্ন বিশারদ নই, কোনো বিশেষত্বই লক্ষ্য করিনি আমি। বিপিন নিজের মনেই বলে চলল, প্রত্যেকটাই হচ্ছে ডান পায়ের দাগ। মানুষ তো এক পায়ে হাঁটে না, কিন্তু এখানে বাঁ পায়ের দাগ একটাও নেই। এ থেকে কি বুঝতে হবে? যে এখান দিয়ে গিয়েছে তার পা আছে একটি মাত্র। কিন্তু এই এক ঠেঙের লোকটা কেনই বা এখানে এসেছিল, আর গেলই বা কোথায়? আর কেই বা সে? মানুষ নাকি অন্য কিছু? বিপিনটা বলে কি? তার কল্পনা শক্তি যে এতটা প্রবল, আগে তা তো জানতাম না। আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো। কে যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মারলে। বিপিন আঁতকে উঠে বললে, এই ওই শোনো, কে যেন ভিতরকার ঘরের দরজা খুলছে। ঝড়ের গর্জন কমেছে বটে, কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় তখনও শোনা যাচ্ছে তার শান্ত দীর্ঘশ্বাস। ঝুপঝুপ করে তখনও বৃষ্টি হচ্ছে, এবং গড়গড় করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘ লোকের কোনো অদৃশ্য শত্রুকে। জাফরি কাটা পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা। ও আবার কি? বিস্মিত হয়ে উঠলুম। পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলুম ঘরের ভেতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক। পুঞ্জে পুঞ্জে তারা
ঘুরছে ফিরছে, উঠছে নামছে। সারা ঘরখানা জুড়ে চলছে আশ্চর্য এক আগুন জ্বালানো এবং আগুন নেবানোর খেলা। জোনাকিরা সংখ্যায় কত হবে? হাজার হাজার, নাকি তার চেয়েও বেশি? এত জোনাকি বাহির ছেড়ে ভেতরে এসে জুটল কেন? ঝড় বৃষ্টির ভয়ে ওপাশের দালানে হঠাৎ আর একটা শব্দ শুনতে পেলাম। ধূপ 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 ধূপ, পদধ্বনি। শব্দ হচ্ছে তালে তালে, কিন্তু প্রত্যেক তালেরই দুই মাত্রার মধ্যে একটি করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে। দুই পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আর একটা করে শব্দ শোনা যেত। এ যেন কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে ওদিক থেকে? ভয়ে বড় সংক্রামক। এতক্ষণ পরে আমারও বুক টিপ টিপ না করে পারল না। কোনো এক পদ লোকের পায়ের শব্দ শুনবার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই পোড়া সমাধি বাড়িতে, এই ভীষণ দুর্যোগের রাত্রে এটা কি শুনতে পাচ্ছি আমরা? তড়াক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্তের স্বরে বলল, ওই 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 এসেছে, ওদিক দিয়ে আসছে, আমাদের দিকেই আসছে। ধূপ ধূপ করে শব্দটা আসছে। যে আসছে তাকে দেখতে কেমন ধারা? তার চেহারা কি আমাদেরই মতো? হঠাৎ দালানের ভেতরে উড়ে এলো ঝাঁক ঝাঁক জোনাকি। উপরে নিচে ডাইনে বামে শুধু জলে আর নেভে, জলে আর নেভে, আর উঠতে লাগলো যেন জীবন্ত অন্ধকারে হাজার হাজার চক্ষু একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। ধূপ ধূপ করে শব্দটা তখনও আসছে। ওরে বাবা বলে চিৎকার করে উঠেই বিপিন দালানের ওপর থেকে বাইরের দিকে লাফ মারলে। যেদিকে পদশব্দ হচ্ছিল সেই দিকের নিরন্ধ্র অন্ধকারের মধ্যে সভয়ে একবার দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলাম। তখনও শান্ত হয়নি বৃষ্টি স্নাত কালো রাত্রি, তখনও মৌন হয়নি বজ্রের কণ্ঠ। কেমন করে বাসায় ফিরলাম সে কথা না বলাই ভালো। বৃষ্টি থেমেছে। মেঘ ভেদ করে রোদের একটি সোনালি রেখা এসে পড়েছে আমাদের সকালের চায়ের টেবিলে। বললুম, বিপিন, কাল বোধহয় আমরা মিছেই ভয় পেয়েছিলাম। তাই নাকি? বেশ, পায়ের দাগ সম্বন্ধে তোমার মতই না হয় মানলুম, কিন্তু অমন সময় গোরস্থানের দরজা খুলল কে? দরজা কেউ খোলেনি। আমার মতে দরজায় কেউ ধাক্কা মেরেছিল। হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাবার জন্য ওখানে আশ্রয় নিতে এসেছিল। হয়তো ধাক্কা মেরে দরজাটা বন্ধ দেখে মাথা গোজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছিল। বিপিন ব্যঙ্গের স্বরে বললে, তারও কি আবার একটা পা নেই? দেখো, স্থানকালের মহিমা মনে হয় আমাদের মাথা গুলিয়ে দিয়েছিল। হয়তো কারোর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ ভেবে ভুল করেছিলাম। তাই যদি তোমার বিশ্বাস হয়, তাহলে আজকের রাতটা তুমি আবার ওখানে গিয়ে কাটিয়ে আসতে পারবে তো? পাগল নাকি? গোরস্থান কি জ্যান্ত ভদ্রলোকের রাত কাটাবার জায়গা? বিপিন ঠোঁট টিপে একটুখানি হাসল, আর কিছু বলল না। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত। আমি এখানে উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধে বোধ করত না। নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল।
বিনা মেঘে বজ্রপাতের মতন এক নোটিশ এসে হাজির হলো। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্তই অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা স্যালামি এবং ত্রিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না। বাড়িওয়ালা নালিশ করলে মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস, মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালি তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের ওপর এসে পড়া যায়। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গাদিওয়ালার মতন, মোটা সোটা বেটে সেটে কালো কুলো চেহারা, চাঁদের মতন গোলাকার মুখমণ্ডল ছিল তার, সাজগোজও তথই বচ। সে আবার পরম বৈষ্ণব, মাথায় চৈতন চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশয়, হাস্য ছিল অট্টহাস্যের মতন এবং বাক্য ছিল হুঙ্কারের মতন। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারা ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরির দুজনেরই ছিল একটাই নেশা, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলা বলি করত, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন হে? কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল। আচম্বিতে ম্যানেঞ্জাইটিস রোগে নরহরি হলো গতাশু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গের কাছে। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যা আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জোপে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকবে না। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনা করতে শুরুও করে দিল। কিন্তু সহসা সংগঠিত হল এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিসদৃশ দৃশ্য। বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখল তা সম্ভবপর নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যে আরো ভালো করে দেখবার চেষ্টা করলে, কিন্তু না, মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলে সে পাড়া কাঁপানো চিৎকার করে ঘন্টায় 20 মাইল বেগে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেল। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে বেশি দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এই বদন বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ, তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন।
কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন শুনি? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই, পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাচল ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতন লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করলে। কেতু বাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না খেতু মল্লিক। বললে, তাই নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই নিয়ে নিন। হ্যাঁ খেতু বাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয় পিঠ টান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বললেন, ঠিক আছে ভট্টাচ মশাই, আপনার সঙ্গে আমি একমত। কিন্তু আমি হচ্ছি গিয়ে গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই। বেশ বেশ, তাতেই হবে, কোনো অসুবিধে নেই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই তার নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করবে না। এবং যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকিও পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। তারপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ এখন নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, ঘরের ভিতরে জ্বলছে একটা হ্যারিকেন লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্রজপ করছিল। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল। ভৈরব, ভৈরব, এক চাল দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি। ভৈরবী সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে। তার চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু নয়, বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। খেতু মল্লিক হতাশভাবে স্থির করলে এই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে সে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল বলে বোধ হয় না। প্রমোদ বললে, দাদা বলছি, কলকাতায় খালি বাড়ি খুবই দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 সপ্তাহের মধ্যেই আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন। খেতু মল্লিক বললে, বেশ বেশ বাবা, আমি বেশি ভাড়াও চাই নে, তুমি মাসে 25 টাকা করে ভাড়া দিও, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা আচ্ছা বাবা। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে। এমন সময় প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপর বসানো রয়েছে নরহরির রং করা
মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসে গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে খুব একটা কঠিন হয়নি। আর আমাকে সাহায্য করেছে কে জানো? আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার।